আপনারা জেনে আনন্দিত হবেন, আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন যে পরিবারের সদস্যরা, তাদের সম্পর্কে কথা বলার, সেই পরিবারের প্রতিটি সদস্য সম্পর্কে, সেই পরিবার সম্পর্কে তাদের কীর্তি, তাদের অবদান, সে সম্পর্কে কথা বলার মতো শক্তি, সাহস, সামর্থ্য কোনো কিছুই আমার নাই। সেই মহতি পরিবারের সদস্য আমাদের সর্বজন শ্রদ্ধেয়া সুফিয়া হায়দার, অধ্যাপক সুফিয়া হায়দার আমাদের বড় বোন, ওই পরিবারের বড় বোন। আর উপস্থিত আছেন, আমরা জানি, আমরা চিনি প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার। বেশি বলার সুযোগ নাই, বেশি বলার সময় নাই, বেশি বলা যাবেও না, বেশি বলা লাগেও না। সেই হুমায়ুন আহমেদ স্যার, ডক্টর জাফর ইকবাল স্যার, আরো আমরা জানি তাদেরই ছোট ভাই, যারা একসাথে বড় হয়েছে, এই ভাই বোন যারা একসাথে বড় হয়েছে। পাকিস্তানের সময় তারা দেখেছে আইয়ুব খানের মাশাআল্লাহ পাকিস্তানিদের নির্যাতন, যারা বড় হয়েছে একই ঘরের ভিতরে একই প্লেটের ৩-৪ জন ভাই বোন খেয়ে। সেই পরিবারের ছোট ভাই আমাদের সবার প্রিয় আহসান হাবিব ভাই, আমরা যাকে কার্টুনিস্ট হিসাবে, উন্মাদ পত্রিকার এই কার্টুনের এডিটর হিসাবে চিনি। আজকে সেই পরিবারের সদস্যরা আমরাবাকি চত্বরে উপস্থিত হয়েছে, এটা যে কত বড় পাওয়া আমাদের সবার জন্য, আমরাবাকির ৩,০০০ ছাত্রছাত্রীদের জন্য, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্য হয়েছে আমিনাবাকির চত্বর, ধন্য করেছেন স্যার ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত থেকে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। কথা বলবো না, কথা স্যার বলবেন। আমরা কোনো কথা স্যারের কোনো কথা শুনবো না। সরি, আমি কোনো কথা বলবো না, আমার কথা বলার সময় নাই। আমি শুধু একটি কথা বলবো, প্লিজ স্টুডেন্ট তোমরা চুপ করে থাকো, আমাকে 2টা মিনিট 5টা মিনিট সময় দাও। আমি এমন একজন মানুষের কথা বলছি যে মানুষটার জীবনের কিছু কিছু ঘটনার সঙ্গে, যে মানুষটার দর্শন, যে মানুষটার ফিলোসফি, যে মানুষটার মানসিকতার সঙ্গে আমি মিল খুঁজে পাই আমার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার এম আমজাদ হোসেন স্যারের সঙ্গে। আমরা সবাই জানি ডাক্তার এম আমজাদ হোসেন স্যার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। ৭১ সালে কলেজ শেষ করে ইউনিভার্সিটি বা কোথায় যাবেন, যুদ্ধর দামামা শুরু হয়ে গেল। যুবক আমজাদ ঢাকাতে ছিলেন ৬ মার্চ রাতে ওনার চাচা আবুল কাশেমের কাছে। এবি পরিবারের সদস্য, আমি বলতে চাই এবি পরিবারের সদস্য আজকের আমিনাবাকির 2-1টি কথা স্যার আজকে ঘুরে দেখেছেন সব জায়গায়, আর কালকে আমাদের মূল প্রোগ্রাম রয়েছে। কিন্তু এই আমিনাবাকির ইতিহাস, এই আমিনাবাকির যে যাদের দিয়ে এই আমিনাবাকির ভিত্তিপ্রস্তর স্থাপনে আজকে এই পর্যায়ে আসছে, স্বাধীনতার শিকড়ের সঙ্গে, এই আমিনাবাকির শিকড়ের সঙ্গে স্বাধীনতার যে সম্পর্ক, স্বাধীনতার চেতনার ভিতর দিয়ে যে প্রতিষ্ঠানের জন্ম, সেটাই আমি মিল খুঁজে পাই আমার এই 2 মহতী ব্যক্তির কাছ থেকে। 7ই মার্চের ভাষণের আগেই চাচার কথা শুনে স্যার রাতের ট্রেনে দিনাজপুর চলে আসেন। পরের দিন 7ই মার্চের ভাষণ ছোট্ট রেডিওতে শুনে স্যার যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেন, যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জাগান, অনুপ্রেরণা পান। উনি আজকের যে আমিনাবাকির বাকি মণ্ডল, আব্দুল বাকি মণ্ডল, আমরা স্যারকে আমাদের আমিনাবাকির আমিনা খাতুন, রত্নগর্ভা আলহাজ আমিনা খাতুন এবি মাতা এখনো বেঁচে আছেন আল্লাহর রহমতে। আব্দুল বাকি মণ্ডল মারা গেছেন অনেক আগে। সেই 7ই মার্চের ভাষণের পর আব্দুল বাকি মণ্ডল, আমাদের ডাক্তার আমজাদ হোসেন, যুবক আমজাদ এবং ওনার চাচা, আপন চাচা বাকি মণ্ডলের ভাই আমাদের আলহাজ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মণ্ডল এবং ওনার বন্ধু, ওনার ফ্রেন্ড, ওই সময় এই জিরির বন্দরের প্রায় 10-12 জনের একটা টিম, যার ভিতরে আর একজন ছিলেন, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, স্যারের বন্ধু ইঞ্জিনিয়ার হামিদুল হক। আমি আসতেছি সে কথায় পরে। যুদ্ধে যাবার পরিকল্পনা করে তারা নেমে পড়ে এবং যুদ্ধে যে ইন্ডিয়াতে ট্রেনিং করার পরে তারপরে
সেখানে সম্মুখ যুদ্ধে নর্থ বেঙ্গলের পার্বতীপুরের কোনো এলাকায়, আমি ডিটেলস জানি না, সেখানে যুদ্ধের এক পর্যায়ে এই গ্রুপের ভিতরে বাকি মণ্ডল তার তার ছেলে তার আত্মীয়, তার ভাই, সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে একত্রিত করে উনি ইন্ডিয়াতে ট্রেনিং করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন, সেই বাকি মণ্ডলের আমিনা বাকির বাকি। এবং সম্মুখ যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধে ডক্টর আমজাদ হোসেন স্যার যুদ্ধে স্প্লিন্টারের আঘাতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে, এবং সাথে তার আর এক বন্ধু সহযাত্রী যোদ্ধা মুজাফফর ওই সামনের উপরে মৃত্যুবরণ করে। তার আর এক বন্ধু মুক্তিযোদ্ধা সহযাত্রী খয়রাত হোসেন, তার পাকিস্তানি বাহিনী তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, নির্যাতন নিপীড়ন করে, সেখান থেকে সে পালায় আসে। গল্পটা এই জন্যই বলছি, যার ভিতরে সেই স্বাধীনতার সময়কার নির্মমতা স্পর্শ করেছে, বন্দুক হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করেছে, দেশের স্বাধীনতার জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছে। স্প্লিন্টারের আঘাত, স্প্লিন্টার এখনো উরুতে বহন করে চলেছেন এই বয়স পর্যন্ত ডক্টর আমজাদ হোসেন স্যার। স্যার যখন সুযোগ পেয়েছেন আমিনা বাকি করবেন, এবং সেই সুযোগ পেয়ে ভোলেন নাই সেই বন্ধুর কথা, মুজাফফরের কথা, হাতের উপরে লুটিয়ে যে মারা গেছে, তার নামে স্যার এই বাম পাশে যে বড় হোস্টেলটা মুজাফফর হাউস, বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হাউস নাম রেখেছে। স্যার ভোলেন নাই সেই চাচা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা, যিনি স্যারকে অনুপ্রেরণা দিয়েছিলেন এই স্কুল করার ব্যাপারে। তার নামে এখানে আমি স্যারকে আজকে বিকালে দেখিয়েছি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভবন। আর একজন যে পালায় আসছে বা ধরে নিয়ে গেছিল, নির্যাতন করছিল, খয়রাত হোসেন, অসুস্থ থাকলে দেখাতে পারতাম। উনি স্যার বলে দিয়েছেন আমার সঙ্গে সহযাত্রী যোদ্ধা সারা জীবন আমিনা বাকি, সে যতদিন বেঁচে থাকবে এখানে শুধু থাকবে, খাবে তার পরিবার সহ স্যারই। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি তার যে সহকর্মিতা, সেটার একটা উদাহরণ। আমিনা বাকি করার পরিকল্পনাটা খালি খালি আসেনি। স্যার সৃষ্টি প্রথম থেকে যখন MBBS পাশ করার পরে ঢাকা মেডিকেল থেকে স্যার চিন্তা করছেন, আমি ডাক্তার, আমি কি করব আমার দেশের জন্য। দেখেছি আমি এখানকার নিপীড়িত মানুষের, এখানকার অজ্ঞ মূর্খ এবং গ্রামের যে একটা পরিবেশ, আমি মিল খুঁজে পাই আমাদের ডক্টর জাফর ইকবাল স্যারের সাথে আমি ডাক্তার আমজাদ স্যারের। যেমন স্যাররা এক ভাই এক বোন, এক ভাই এক বোন, 6 ভাই বোন। পাকিস্তানের সময় ওরকমের 6 ভাই বোনের একটা ফ্যামিলির কি রকমের, স্যারের বাবা চাকরি করতেন, পুলিশ অফিসার ছিলেন, আমাদের মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বাবা। অতএব সেই যে কষ্টের মাঝে বড় হওয়া, আমাদের চেয়ারম্যান স্যারের সেইভাবে কষ্টের মাঝে বড় হওয়া। সেখান থেকে উনি ডাক্তার হওয়ার পরে চিন্তা করছেন আমি একটা হাসপাতাল করব, আমি একটা নার্সিং ইনস্টিটিউট করব, আমি একটা মেডিকেল কলেজ করব। তাই সেটা চিন্তা করে একটু জমি বাবার ছিল, তারপরে একটু কিনে এইভাবে উনি চিন্তা করেন। স্যারের সেই মুক্তিযোদ্ধা চাচা নুরুল ইসলাম মন্ডল বললেন, আমজাদ তুমি মেডিকেল কলেজ কেন করবা, হাসপাতাল কেন করবো, ওখানে ডাক্তাররা চাকরি করবে, তুমি এমন একটা জিনিস করবে, এমন একটা যেখান থেকে ডাক্তার পয়দা হবে, ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, সামরিক বাহিনীর অফিসার তৈরি হবে, কবি সাহিত্যিক তৈরি হবে। সঙ্গে সঙ্গে স্যারের মন ঘুরে গেল। শুরু হলো 96-97 সালে এই জায়গার কার্যক্রম। 2001 সালে আমিনা বাকি 134 জন ছাত্রী নিয়ে, একজন আবাসিক ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে 2001 সালে। আজকে 2024 সাল, সেই আমিনা বাকি এক মহিরুহে পরিণত হয়েছে, যেখানে প্রায় 1300-1400 আবাসিক শিক্ষার্থী সহ প্রায় 3000 ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে। এই জায়গাটা একদিনে তৈরি হয়নি, এই জায়গাটা এসেছে মুক্তিযুদ্ধর চেতনা থেকে। স্যারকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। আজকে আমি বলতে চাই, আমাদের ডক্টর জাফর ইকবাল স্যারের স্যাররা তখন মুক্তিযুদ্ধ দেখেছেন, স্যাররা তখন পাকিস্তানিদের হানাদার বাহিনীদের অত্যাচার দেখেছেন। স্যারের বাবা পুলিশ অফিসার, পিরোজপুরে চাকরি করতেন। পাকিস্তানি বাহিনী স্যারের বাবাকে গুলি করে মাটিতে পানিতে ফেলে দিয়েছে। স্যারের মা, সব ভাই বোন পিরোজপুরে, বাবার খবর পায় না। তারপরে জানলো যে স্যারের তোমাদের অমুক মনে হয় এখানে মেরে ফেলেছে, ওই পানি দিয়ে আগায় কিনারের দিকে আসতেছিল। তখন আমরা সবাই বললাম যে এই ওই লাশটা বোধহয় মাটি চায়, মাটির দিকে আসতেছে। আমরা তাদেরকে ধরে নিয়ে লাশটাকে নিয়ে আমরা জানালে কবর দিয়েছি অমুক জায়গায়।
স্যারের মায়ের কাছে যখন এই খবর চায়, স্যাররা বলছেন যে বাবা নাই, বাবাকে মেরে ফেলা হয়েছে, অমুক জায়গায় কবর দিয়েছে, গ্রামবাসী বলেছে। স্যারের মা বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি না তোর বাবাকে পাকিস্তানিরা মেরে ফেলবে, তোর বাবা এমন কোনো অন্যায় করে নাই যে মেরে ফেলতে হবে, আমি বিশ্বাস করি না। জিদ ধরলো যে তোরা আমাকে বিশ্বাস করা, আমি বিশ্বাস করি না তোর বাবাকে পাকিস্তানিরা মেরে ফেলেছে। শেষ পর্যন্ত এই তিন ভাই, হুমায়ুন আহমেদ, আহসান হাবিব এবং জাফর ইকবাল স্যার, তিন ভাইকে বাধ্য করছে কবর খুঁজতে হবে, কবর খুঁজে আমার দেখাতে হবে, আমি দেখব তোর বাবার লাশ ওইটা নাকি সবাই মিথ্যা কথা বলতেছে। আমাদের চিন্তার বিষয়, বাবার কবর খুঁজতে হবে ছেলেকে, মাকে দূরে রেখে দিয়েছে এবং শেষ পর্যন্ত সেইভাবেই প্রমাণ করতে হয়েছে যে হ্যাঁ ওটা ওদের বাবা। আমি এখানে বলতে চাই, এই যে নির্মমতা, এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার থেকেই তো আজকের জাফর ইকবাল, এই অভিজ্ঞতার থেকে তো আজকের হুমায়ুন আহমেদ, এই অভিজ্ঞতার থেকে আজকে আমার সামনে যে ওই পরিবারের সদস্যরা আছেন। এত বড় নির্মম কষ্ট, এত বড় নির্মম অভিজ্ঞতা, এত বড় দুঃসহ যন্ত্রণা যাদের মনে, কতটুকু স্বাধীনতার প্রতি তাদের চেতনা থাকতে পারে, সেই স্বাধীনতার চেতনার ধারক বাহক, সেই স্বাধীনতাকে যারা ভালোবেসেছে সেইটাই হচ্ছে তাদের অপরাধ। আর এ কারণেই আজকের জাফর ইকবাল স্যারকে আমার এখানে যখন আসতে হয়, আমি এখানে বলতে চাই কিরকম একটা কাজ আমার মিল, যে মুক্তিযুদ্ধের সময় বাবা মারা গেছে পাকিস্তানিদের হাতে, আর আমার চেয়ারম্যান স্যার পাকিস্তানিদের গুলিবিদ্ধ হয়ে সেই উরুতে গুলি স্প্লিন্টার নিয়ে যুদ্ধাহত অবস্থায় এখনো বেঁচে আছেন। এই যে দুইজন একই, আমি খুব মিল খুঁজে পাই দুইজনের ব্যাকগ্রাউন্ড, দুইজনের চেতনা, দুইজনের ইতিহাস থেকে। তারপরে আমার চেয়ারম্যান স্যার ডাক্তার হয়ে গেলেন, স্কুল করলেন, ডাক্তার হওয়ার ইন্টার্নি থাকার থেকে শুরু করে ওনার প্রথম কাজ, আমি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের পরিবারদের যারা বেঁচে আছে সারা জীবন তাদের আমি বিনামূল্যে ট্রিটমেন্ট করে যাব, চিকিৎসা দিয়ে যাব। এবং আজ পর্যন্ত স্যারের প্রফেশন জীবন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে বিনামূল্যে এই হাজার হাজার মুক্তিযোদ্ধার পরিবারদের স্যার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন, চিকিৎসা দিয়ে যাচ্ছেন, যেটা এখন পর্যন্ত বহাল আছে। আমি জানি না আল্লাহ এই সুযোগ স্যারকে কতদিন দিবেন। আমি দোয়া করি মুক্তিযোদ্ধারা, স্যার আমাকে বলেন অনেক রুগী এখন কমে গেছে, আগের মতো নাই। কদিন আগে খুলনার থেকে একটা রুগী আসছিল আমাকে দেখানোর জন্য। এই কারণেই আজকের ডাক্তার আমজাদ হোসেনকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার দিয়েছে, সমাজ সেবায়, জনসেবায় অনেক ইতিহাস, এটা এই না ডাক্তার আমজাদ হোসেন স্যারের এইটা একটা দুটা কৃতিত্ব, ওইটার জন্য আজকে ডেকে নিয়ে স্বাধীনতা পুরস্কার দিয়েছে। স্বাধীনতা পুরস্কার পাওয়া 2021 সালে মুজিব বর্ষ শতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাইম মিনিস্টার খুঁজে বের করেছেন ডাক্তার আমজাদ হোসেনকে। উনি দেখেছেন প্রায় 5000-এর উপরে রোগীকে নিপ এবং হিপ রিপ্লেসমেন্ট করেছে সাকসেসফুল ভাবে। বিশ্বের ইতিহাসে কোনো অর্থোপেডিক সার্জনের এই রকমের নজির নাই। এইটা তার জনসেবা, এইটাই তার সমাজ সেবা। উনি মুক্তিযোদ্ধাদের, এরকম অনেক ডাক্তার আছে যারা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে, আছে মুক্তিযোদ্ধা রিয়েল, বিনা পয়সায় মুক্তিযোদ্ধার পরিবারকে এখনো ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। এই রকমের আমার জানা মতে নাই, আপনাদের জানা মতে থাকতে পারে। সমাজ সেবার নমুনা, সমাজ সেবা। আশেপাশের গ্রামগুলিতে পিছিয়ে পড়া পরিবার আছে, আমি সেখানে এই বছরই প্রথম দিকে গিয়েছি, আমি এখানে প্রায় 1.5 বছর আসছি। স্যার বলেছেন আমার একটা আছে সিডিসি, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, অর্থাৎ শিশু বিকাশ কেন্দ্র, পিছিয়ে পড়া পরিবারের প্রি স্কুলিং, যারা কেজি নার্সারিরও আগে অর্থাৎ 5 বছরের নিচে, সেই সমস্ত পরিবারের ছেলেদের মেয়েদেরকে নিয়ে 15টা এরকমের শিশু বিকাশ কেন্দ্র আছে। প্রতিদিন সকালে ওখানে স্যার নিজে টাকা দিয়ে টিচার রেখেছে, সুপারভাইজার রেখেছে, গরিব কোনো অশিক্ষিত দেখতে চাইলে যেন না থাকে। এবং সেখান থেকে তারা আসে আমিনাবাগিতে প্লেতে এবং কেজি স্কুলে এভাবে পড়ে। এই যে শিশু বিকাশ কেন্দ্র স্যারের সমাজ সেবার আরো একটা প্যারামিটার। এই আমিনাবাগি আজকে আমি স্যারকে নিয়ে গেছি, ডাক্তার জাফর ইকবাল স্যারকে, ম্যাডামকে, আমাদের সবাইকে, আমাদের ম্যাডামকে আমিনাবাগি অ্যাগ্রো ফার্ম, যে ফার্মের খাওয়ানোর জন্য প্ল্যান, এবং আজকে নয়
এখন তো তখন ছোট ছিল, এরা কম ছিল, আস্তে আস্তে এরাও বাড়তেছে, স্যারও ওখানে বাড়াচ্ছেন এবং এটা কন্টিনিউয়াসলি চলতেছেন। চলমান প্রক্রিয়া, স্যার যতদিন থাকবেন এটা। আজকে আমরা স্কুল, এখানে কলেজ, স্যারকে কুক হাউসে নিয়ে গিয়েছি, ড্যাগ ভর্তি, বড় বড় ড্যাগ ভর্তি ফ্রাইড রাইস। বলতেই ইচ্ছা ছিল না বলার জন্য, কিন্তু ম্যাডামকে বলেই ফেললাম যে ম্যাডাম আসলে আপনি আসছেন এই বিকালে, স্যার কিন্তু আপনি আসবেন, স্যার আসবেন। হঠাৎ করে বলছে, এই প্রিন্সিপাল সাহেব কাজ করেন, সবাই আমরা চাইনিজ খাবো। এই আমরা চাইনিজ খাবো মানে একবারে 15-16 স্যারের পরিবার, আমরা, স্টাফ, টিচার, অল পলিটেকনিক ইনস্টিটিউট সহ, এমনকি ডায়াগনস্টিক সহ, খামারে যারা আছে তারা, পলিটেকনিকে যারা আছে, স্যারের যত এমপ্লয়ি, যত স্টাফ যে যেখানে আছে, পার্মানেন্ট বা ঠিকা, এইটাই হচ্ছে স্যারের মহানুভবতা, এইটাই হচ্ছে স্যারের মন। আল্লাহ সেই মনটা স্যারকে দিয়েছে। যেটা বলতেছিলাম, কিভাবে স্যার যুদ্ধ করে এইখানে এসেছেন। আর স্যার আপনি যুদ্ধ দেখেছেন, বাবার মৃত্যু দেখেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের যে অবস্থা, আপনারা তখন ইউনিভার্সিটিতে পড়েন, অনার্সের ছাত্র, তখন স্বচক্ষে এগুলো যেভাবে দেখেছেন, তারপরে সেই জল স্মৃতিকে মনে রেখে আপনি তখনই বুঝতে পারবেন যে ডাক্তার আমজাদের বেড়ে ওঠার সঙ্গে আজকের আমিনা বাকির বেড়ে ওঠার সঙ্গে কি একটা চেতনা এখানে মিল আছে। যাই হোক, স্যার এই পরিবারটা একটা স্বাধীনতা চেতনার সঙ্গে এগিয়ে চলা একটা পরিবার, এবি পরিবার। স্যারের চাচা, স্যারের বাবা, স্যারের হামিদুল ভাই এখানে আছেন, ইঞ্জিনিয়ার হামিদুল ভাই, ভাবি আছেন, ওনার মেয়ে আছেন। এই ইঞ্জিনিয়ার হামিদুল ভাই বুয়েটে চলে গেছেন স্বাধীনতার পরে, স্যার চলে গেছেন ঢাকা মেডিকেলে। কি অপূর্ব কম্বিনেশন, বাল্য বন্ধু, একেবারে ছোটবেলার এক টিউবওয়েলের নিচে 2 বন্ধুর গোসল করার অভিজ্ঞতা। আর সেই বন্ধুরা এখন এই বছরে এই 70-এর কোঠায় এসে যখন বলে, এই হামিদুল তুই খেয়ে যা, এই আমজাদ তুই কবে আসবি, ভাবতে শুনতে কানের ভিতরে লাগে, আরে চেয়ারম্যান স্যার এইভাবে বলতেছে, হামিদুল ভাই এইভাবে বলতেছে। সৌভাগ্য আপনাদের, ভাগ্য আপনাদের যে আপনারা 2টা নক্ষত্র এখানে এই এলাকাকে আলোকিত করছেন। স্যার আমি বলেছি যে কথাটা বলতেছিলাম যে আপনি আমিনা বাকিতে আসবেন। আমিও স্যার সেনাবাহিনীতে চাকরি করেছি প্রায় 28-29 বছর। দেশের সঙ্গে বা দেশ সেবার জন্য অস্ত্র হাতে অস্ত্র কাঁধে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। দেশ সেবার বিষয়টা কিছুটা হলো আমার ভিতরে আছে। সেই দেশ সেবার জন্য স্যার কাজ করেছেন। আপনি সেই চেতনায় আপনি দেশের মঙ্গলের জন্য কাজ করেন। স্যার আমাকে বললেন ডাক্তার জাফর ইকবাল স্যার আসবেন, আপনি ছাত্রছাত্রীদেরকে বলেন, সব কাজ করেন। এই সেই একটা পর্যায়ে গত 2-3 দিন আগে আমি এখন আমার চেয়ারম্যান মহোদয়কে বলছি, আমার কেন যেন মনে হলো জাফর ইকবাল স্যার আসবেন, স্যারকে প্রোটেকশনের জন্য পুলিশ কাভার, এগুলো কি একটু বলবো নাকি। চিন্তা করলাম, আমার বুকের ভিতরে খস করে কেঁপে উঠলো যে ডক্টর জাফর ইকবাল আসবে ডক্টর আমজাদের প্রতিষ্ঠানে, আর আমাকে পুলিশ প্রোটেকশন রাখতে হবে, পুলিশকে জানাতে হবে। এই কষ্টে আমি 2 দিন অপেক্ষা করছি যে এই স্বাধীনতা কি আমার ডক্টর আমজাদ স্যার চেয়েছিলেন? ডাক্তার আমজাদ স্যারকে এই জন্য উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, আর জাফর ইকবাল স্যারের বাবা কি মুক্তিযুদ্ধে এই জন্যই মারা গিয়েছিলেন? এই যদি হয় চেতনা আমাদের। যাই হোক, তারপরও আমি সব কষ্ট করে স্যারকে রিং দিলাম। স্যার হেসে বললেন যে না না প্রিন্সিপাল সাহেব, এগুলো দরকার নাই, কি এখন বাদ দেন, এগুলো লাগবে না, কিছুই লাগবে না, নো প্রবলেম। স্যার আপনি অনেক কষ্ট করে এখানে এসেছেন, ছাত্রছাত্রীরা আপনাকে, ম্যাডামকে পেয়েছে, তারা আপনাকে পাগল করে দেবে যদি আমি না ঠেকাই। আগামীকাল সারাদিন সময় আছে স্যার, সময় দেবেন স্যার যতটুকু পারা যায়। আমি স্যারের সঙ্গে মিল খুঁজে পাই। আমার স্যার শৈশবকে পছন্দ করেন, আমার স্যার প্রাণ চাঞ্চল্যতাকে পছন্দ করেন। আমার চেয়ারম্যান স্যার, উনি ঢাকায় থাকেন, দেশ বরণ চিকিৎসক, অসম্ভব ব্যস্ততা। স্যার এবং ম্যাডাম যখন আমাদের এখানে এসে আসেন, বাচ্চাদের সঙ্গে কথা বলেন, আমি মনে করি আমার ডাক্তার শামিমা ম্যাডাম এবং ডাক্তার আমজাদ হোসেনের সবচেয়ে বড় খুশির বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে সুখানুভূতি আমি তাদের চোখে মুখে দেখতে পাই। স্যার এখানে বলেন যে আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা লন্ডনে থাকে, মেয়েটা আমেরিকায় থাকে। জানেন কি আমার আরেকটা সন্তান, সেটা হচ্ছে আমিনা বাকি। ওটা আসলে আমি আমার স্যার এটা মনে প্রাণে স্যার এবং ম্যাডাম বলেন।
আমেনা বাকির কোনো কষ্ট, আমেনা বাকির কোনো কোনো ছেলের একটু অসুস্থতা, একটু গরমের ভিতরে স্যারকে খুব পীড়া দেয়, ম্যাডামকে খুব পীড়া দেয়। আজকে আমাদের একাডেমিক কাউন্সিলের চেয়ারপারসন ম্যাডামের নামে স্যার একটা হোস্টেল হাউস করা হয়েছে, ডাক্তার শামিমা হাউস। স্যারের দাদা ছিলেন সমাজসেবক আলহাজ শাহাদুল্লাহ, তার নামে একটা হাউস করা হয়েছে। মুজাফফর হাউস করা হয়েছে, স্যারের বন্ধু মারা গেছে বীর মুক্তিযোদ্ধা, স্যারের চাচার নামে করা হয়েছে নুরুল ইসলাম ভবন। এইগুলো হচ্ছে স্যার এখানকার ইতিহাস। আপনি যেমন স্যার কষ্ট পান, আপনার যেমন অনেক জায়গায় খারাপ লাগে, ওই খারাপ লাগা আমার স্যারেরও অনেক আছে, আমার চেয়ারম্যান স্যারের। সব দিন এরকমের মসৃণ ছিল না, এমনও সময় গেছে, এমনও দিন গেছে, এমনও বছর গেছে এখানে যার ডাকে সাড়া দিয়ে স্যার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই জাতির জনক বঙ্গবন্ধুর ছবিকে নামিয়ে ফেলানোর জন্য জোর করে এসে বলা হয়েছে আপনি এসব কি শুরু করছেন, এখান থেকে সরাতে হবে। এবং সেই স্যার বলেছেন আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি বেঁচে এসেছি, তখন মরি নেই, যদি মরতে হয় এখন মরবো, তবে ওনার ছবি সরবে না এখান থেকে। 15ই আগস্ট পালন করা হয়েছে, সবকিছু সরকারি মতো সবকিছু পালন করি। সরকার যার যার ছবি লাগাতে বলছে সবই লাগানো হয়েছে, সব ঠিক আছে, এই ছবি আপনাকে নামাতে হবে। স্যার অটল ছিলেন, আমি নামাতে পারিনি, পারবো না, আমি তো এই জন্য দেশ স্বাধীন করিনি, যাওয়াই হবে। এই হচ্ছে আমার স্যারের চেতনা, এই হচ্ছে স্বাধীনতার প্রতি স্যারের মহানুভবতা, আর এই হচ্ছে স্যার ঠিক আপনার সঙ্গে আমি এখানে মিল খুঁজে পাই। স্যার আমাদের ডক্টর জাফর ইকবাল স্যার একদিন বই বেলায় গেছেন, হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর অধ্যাপিকা সামিয়া রহমান, ডক্টর সামিয়া রহমান দৌড়ে এসেছে, ফ্যামিলি সহ গেছে, স্যারকে দেখে দৌড়ে এসে বলতেছে তোমাদের জানার জন্য যাই স্যার, স্যার আমি না, আমি প্রফেসর সামিয়া, সাংবাদিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ কি স্যার, আমি না, আমি আপনার লেখা খুব পড়ি, এত বছর পর্যন্ত আমি এখনো সেই স্কুল জীবন থেকে ছাত্র জীবন থেকে এখনো স্যার প্রতি মুহূর্তে আমি আপনার লেখা পড়ি। স্যার প্রফেসরের দিকে তাকায় বলতেছে আপনার না কোনো ম্যাচুরিটি আসে নাই, আপনার ভিতরে কোনো পরিপক্কতা নেই, আপনি এখন অপরিপক্ক রয়ে গিয়েছেন। স্যার সামনে আছেন, হয়তো রিকালেক্ট করবেন। শুনে সেই প্রফেসর সামিয়া রহমান তার হাজবেন্ড ভেবাসা খেয়ে গেছে, কি আমি একটু স্যারের সহানুভূতি পাবো, আর স্যার আমাকে বললেন আমি নাকি অপরিপক্ক, আমি নাকি ইমম্যাচিওর, আমি নাকি ছেলে মানুষ, কেমন যেন লাগছে। সঙ্গে সঙ্গে স্যার বলেন দেখেন আমি জিনিসটা নেতিবাচক হিসাবে বলি না, আমি জিনিসটা ইতিবাচক হিসাবে বলেছি। কয় যে যার ভিতরে শৈশব থাকে, আপনি আমার বই পড়েন মানে আপনার ভিতরে শৈশব আছে, আপনার ভিতরে কিশোর আছে, আপনি এখন ওই শৈশবকে লালন করেন। আর যার ভিতরে শৈশব থাকে, যে কিশোর থাকে, সে কোনোদিন বৃদ্ধ হয় না, বৃদ্ধা হয় না, সে তার জীবন থাকে আনন্দে ভরপুর, শৈশবের উচ্ছলতা তার জীবন থেকে ভরপুর। এই হচ্ছে আমাদের জাফর ইকবাল স্যারের দর্শন। ঠিক আমি মিল খুঁজে পাই আমার চেয়ারম্যান স্যার, কোনো জড়তা নাই, কোনো কষ্ট নাই, শৈশব যৌবন ধারক বাহক স্যার এই রকমেরই বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে বেশি রাজ করা যাবে না, তবু দু একটা কথা আমি আসলে কেন যেন বাচ্চাদের জন্য না বললেই নয়। ডাক্তার আমাদের এখানে আছেন আহসান হাবিব ভাই, ওনাদের ছোট ভাই, কার্টুনিস্ট, এডিটর, বহু রকমের মানে পরিবার থেকেই আছেন এখানে আপা, সুবিয়া আপা, মানে ছোটবেলা থেকে তোমরা যে বই বই করো, 3 থেকে আমাদের জাফর ইকবাল স্যার লেখা শুরু করছে, কি লিখতো জানে না, স্যারের বাবা নিয়ে আসে এতগুলো ডায়েরি কিনে দিয়েছে, এই লেখো লেখো, কি লিখবে জানি না, পড়ে হয় খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এইভাবে লেখালেখি শুরু হয়। এবং এই লেখালেখি তো যে শুরু হয়ে গেল, আর এটা বাদ দিতে পারে না, কোনো ভাই বোন বাদ দিতে পারে নাই, সবাই কি লিখছে জানি না, বাট লেখা হয়ে গেছে। ক্লাস 7-এ যখন জাফর ইকবাল স্যার একটা সায়েন্স ফিকশন মতো ওই মাথায় আসছে, ওইদিকে স্যারের ন্যাক একটা লিখেছে, হুমায়ুন হবে নাই, এটা কি রে, পড়ে দেখছে, টেবিলের পরে বসে পড়ে বলতেছে, এই তুই তো এটা কোথায় গাইছিস, নকল করছিস নাকি নাকি না না আমি লিখছি আমি, আচ্ছা ঠিক আছে তুই শেষ কর তো দেখি, ও ভেরি গুড, তুই আসলে এটা তোর লেখা, ঠিক আছে তুই লিখে যা লিখে যা। স্যারের ভাই হুমায়ুন, এগুলো বলা যাবে না, এগুলো অনেক কথা। ক্লাস 8 পর্যন্ত কোনো লেখাপড়াই করে নাই হুমায়ুন আহমেদ, ওনার ভাই। এইটা যখন বৃত্তি পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেছে, চিকেন পক্স, স্যারের বাবা গেছে মাস্টারের কাছে, দেখেন বৃত্তি পরীক্ষা দেবে আমার ছেলেকে, আমাকে একটা সিট বেডে পরীক্ষা দিতে দেন। ওরে আপনার ছেলে লেখাপড়া করে না কিছু না, উনি কি আকাশ থেকে আসছে না চাঁদ না সূর্য যে তাকে বৃত্তি পরীক্ষা দিতে হবে সিট বেডে? বলছে কেন, আমার ছেলে পরীক্ষা দেবে, আমার ছেলে আমার কাছে সূর্য, আমার ছেলে আমার কাছে চাঁদ। এই কথা স্যার এসে বলছে ম্যাডামকে, আমাদের ওনার মাকে, স্যারের মাকে, এই কথা স্যারের কানে গেছে হুমায়ুন আহমেদ স্যারের। তখন হুমায়ুন আহমেদ স্যার বই নিয়ে বসছেন টেবিলে,
যে আমি আমার বাবার চাঁদ, আমি আমার বাবার সূর্য। আমাদের সময় ছিল, স্যারদের সময় ছিল এখন যেমন জিপিএ ফাইভ ওগুলো না, তখন ছিল বোর্ডে স্ট্যান্ড করে প্রথম 20, প্রথম 10, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং এই হুমায়ুন আহমেদ বোর্ডে সেকেন্ড হয়েছে, যে 8 পর্যন্ত কোনো লেখাপড়াই করে নাই। এই হচ্ছে ডিটারমিনেশন, এই হচ্ছে তাদের মেধা, এই হচ্ছে তাদের বাবা মা। স্যারের বই পুরা ভাষাটাই হলো একটা লাইব্রেরি। স্বাধীনতার সময়গুলো অনেক পুড়িয়ে গেছে, অনেক কিছু করেছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে সেই আপা এখানে আছেন, ভাই এখানে আছেন, ম্যাডাম এখানে আছেন। আমরা বলি রে, জাতির ক্রান্তিকালে এই ম্যাডাম, এই স্যার ইন্দ্রা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স করার পরে তখন বাংলাদেশে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রফেসররা আসতেন, ভাইবা নিতেন পিএইচডি কারা কারা করবে। এই বিভিন্ন জায়গায় যে, বিভিন্ন ইউনিভার্সিটি যে স্যার ভাইবা কি দেবেন জিজ্ঞাসা করছে, কি কি বলছেন। আরো অনেকেই বলছেন 2 মাস পরে পিএইচডি করতে যাবো, মানে আমার এখানে মেসে বা বাসায় চলার পয়সা নাই, কিছুই নাই। বলে যে আপনার সমস্ত খরচ সব কিছু আমরা বহন করব, আপনি শুধু আমাদের দেশে আসেন। সেই সুযোগও স্যারের ছিল না, আমি যতটুকু জেনেছি বা জানি। তখন স্যারের এক বন্ধু জার্মানি থাকতো, মেসেজটা তার কাছে গেছে, সে বলেছে দোস্ত আমি তোর যাওয়ার খরচ দেব, টিকিট কেটে দেব, শর্ত একটা, 1 সপ্তাহ তুই আমার কাছে থাকতে হবে। এইভাবে স্যারের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাওয়ার গল্প। অনেকে জিজ্ঞাসা করে গত কয়েকদিন আগে, এই আমাদের ছেলে মেয়েরা, স্যার এরা উঠন্ত, এরা একেবারে কিশোর বয়স, বলে যে স্যার ম্যাডাম কি ইউনিভার্সিটি থাকতে প্রেম করছেন স্যারের সঙ্গে, স্যার কি প্রেম করছেন, যে আবার একই সাথে পিএইচডি করতে গেছেন, এইরকমের গল্প। যখন ওরা বলে যে না, ঘটনাটা আসলে ওই রকমের না, কিভাবে প্রেম হবে। স্যার যখন ইউনিভার্সিটি পড়েন, দরিদ্রের কষাঘাত বলতে হয়, মধ্যবিত্ত পরিবারের 6 বাচ্চা নিয়ে, 6টা সন্তান নিয়ে আপা, 2 ভাই এখানে আছেন, আরো 3 জন এখানে নাই, একজন প্রয়াত, 2 জন প্রয়াত হয়েছেন। কিভাবে মানে প্রেম কোত্থেকে আসবে। স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়াসমিন হকের সাথে আপনার প্রেম কবে থেকে। এগুলো ছেলেরা মেয়েরা হয়তো, ম্যাডাম আমি অনুরোধ করছি ম্যাডামের কাছে, আমি বলতেছি ম্যাডাম কিছু মনে করেন না, জাস্ট একটু আমার যেহেতু ওই ছাত্রছাত্রীদের 1-2টা কথা বলতেই হয়। স্যার বলেন যে আমি ভাঙ্গা সাইকেল নিয়ে সারা ঢাকা শহর ভরে চষে বেড়াচ্ছি, আমি টিউশনি করে বেড়াচ্ছি, আর ইয়াসমিন হক প্রাইভেট কার থেকে নামে, আমি দূর থেকে দেখি সে পা দিছে মাটিতে, একটা গাড়ি, একটা পা প্রাইভেট কারে আর একটা পা মাটিতে, আর ওর সঙ্গে আমার প্রেম। এগুলো কোনো কথা হলো? এই হচ্ছে ডক্টর ইয়াসমিন হক, এই হচ্ছে ডক্টর জাফর ইকবাল। যাই হোক, স্যার চলে গেছেন আমেরিকায়, পিএইচডি করতেছেন। স্যার ওখানে একা একই ভালো লাগে না, ওরা পরামর্শ দিলেন যে আপনারা আরো কিছু নেন, ইন্টারভিউ নেন, এই সেই অনলাইনে ইন্টারভিউ নিল, অনেকেই দিল, ম্যাডামও দিয়েছেন, আরো কয়েকজন দিয়েছেন, মিরাকেলি কেউ চান্স পায়নি, ম্যাডাম চান্স পেয়ে গেছেন। তারপরের গল্প আর বললাম না। পিএইচডি ডক্টর পিএইচডি শেষ করে ক্যালটেক, বিশ্বের সবচেয়ে বড় যে সায়েন্টিফিক ল্যাব, সেইখানে সেই টেকনিক্যাল ল্যাবে স্যারদের চাকরি হয়েছে, ম্যাডামের চাকরি হয়েছে, এবং 2 জন ওখানে চাকরি করে ডলার বড় প্রতিপত্তি, মানে বিশ্বব্যাপী পরিচয় এমন একটা জায়গায় ক্যালটেক। স্যার বলেছেন যে ওখানে নোবেল বিজয়ীদের সঙ্গে আমি যখন নাস্তা করতে যাই, দেখি ওই টেবিলের এক পাশে একজন নোবেল বিজয়ী, ওই পাশে আর একজন, আমি হাঁটতে যাই, ধাক্কা লাগলে দেখছি সে একটা নোবেল বিজয়ী। এই হচ্ছে সেই ক্যালটেক, সেই জায়গায় স্যার এবং ম্যাডাম থাকতেন। 18 বছর ওখানে চাকরি করেছেন। 82 সালে স্যারের সম্ভবত পিএইচডি শেষ হয়েছে, তারপরে 18 বছর চাকরি করেছেন। আমি জানি না, তথ্যতে ভুল হতে পারে, বা স্যাররা ম্যাডামরা এটা দেখবেন। শুধু এখানেই নয়, দেশের টানে, প্রাণের টানে, স্বাধীনতার টানে, এই যে স্বাধীনতার টানে, দেশের টানে যে বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশে থাকে, এই 2 জন হচ্ছেন বাংলাদেশের ভিতরে লিজেন্ড, ডক্টর আমজাদ হোসেন এবং ডক্টর জাফর ইকবাল স্যার। চলে আসছেন যেমন কাজ যেমন চিন্তা, ডক্টর ইয়াসমিন হক এবং ডক্টর জাফর ইকবালকে তাদের ইউনিভার্সিটি ব্র্যান্ডিং করার জন্য, নিবার জন্য। স্যারের ছোট্টবেলার একটা স্মৃতি ছিল সিলেটে, মনে হয় খুবই বাল্যকালে, ওখানে স্যারের বাবা ছিলেন, কিছুটা ওইটা। আর মূল কথা হচ্ছে স্যার চিন্তা করেছেন যে এখানে সব বড় বড় প্রফেসররা তো আছেই, আমি আমার নিজেকে প্রস্ফুটিত করব, নিজেকে মনের, আমি যা শিখে এসেছি ক্যালটাকে, আমি যা শিখেছি ইউনিভার্সিটিতে আমেরিকায়, সেগুলো আমাকে কিছুটা তো নিজে করার একটা স্বাধীনতা থাকতে হবে। স্যার চলে গেছেন সিলেটে, তখন সদ্য প্রস্ফুটিত হয়েছে
শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্যার ওখানে সিএসসি ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়কে স্যার এবং ম্যাডাম আজকের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে রূপ, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যা কিছু অর্জন স্যার এবং ম্যাডামের হাত দিয়ে এমন ভাবে পড়তে পড়তে আছে যেগুলোর সময় বলে যায়, সবাই বলে যে এই হচ্ছে ওনার ওখানে নিজেকে কাজ করার সুযোগ পেয়েছেন, ওই সুযোগটা উনি ওখানে পেয়েছেন। আর তার প্রমাণ আমাকে স্যার আর একটা মিনিট, একটু 2 মিনিট সময় দেবেন স্যার। আমি জানি খুব কষ্ট বা খারাপ লাগতেছে, তোমাদের সব প্রোগ্রাম দেখানো হবে, আমরা স্যারের কথা শুনবো, স্যার বলবেন, কিন্তু স্যার সম্পর্কে একটা দুটো উদাহরণ আমি যদি না দেই তোমরাই বঞ্চিত হবা। স্যার এবং ম্যাডামের কথা বলবে না। স্যার ইউনিভার্সিটি চাকরি শেষ করে রিটায়ারমেন্টে চলে আসছেন, স্বাভাবিক জীবন। স্যার লেখালেখি করবেন, ম্যাডাম লেখালেখি করবেন, একটা রিল্যাক্স জীবন করবেন, একটা জীবন সারা জীবন তো কষ্ট করেছেন, এই শুরু করলেন। কিন্তু স্যারের ব্যস্ততা আরো বেড়ে গেল, ম্যাডামের ব্যস্ততা আরো বেড়ে গেল। আচ্ছা, আমরা মনে হয় জানি সবাই 2022 সালের কোন একটা সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে কিছু মেয়ে, সবাই জানি এটা কম বেশি, আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছে, অনশন কি বলে আন্দোলন করছে হলের প্রভোস্টের পদত্যাগের জন্য। যা হয় আমাদের ইউনিভার্সিটিতে, সাদা তখন ঢাকায় অলরেডি রিটায়ারমেন্টের 3 বছর হয়ে গেছে, 18 থেকে 22, 3 বছর পরের ঘটনা। ভাইস চ্যান্সেলর, আমি জানি না হু ইজ দ্যাট পারসন, উনি একটা কথা আছে না, লেলিয়ে দেওয়া, এই অবুঝ এই মেয়েদের হলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি পুলিশ, তার ক্ষমতা আছে, ভাইস চ্যান্সেলরের ক্ষমতা আছে, পুলিশটাকে বলে দেবে এই করেন, ওই করেন, তাই করেন। আমি 3টে ইউনিভার্সিটি স্যার লেখাপড়া করছি, এই জন্য আমি এগুলো একটু মোটামুটি জানি। তো উনি পুলিশ লেলিয়ে দিলেন শব্দটা ঠিক এইভাবে আমরা পত্রিকায় পেয়েছি। এবং এই নির্যাতন হলো, সেই নির্যাতনের প্রকৃতি আন্দোলন ফুলে উঠলো। সমস্ত মেয়েরা 30-35 জন মেয়েরা তখন আমরণ অনশন শুরু করে দিল ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবিতে। আমরা অনেকেই যারা বড় আছি, সিনিয়র, তারা জানি সেই পদত্যাগ না হওয়া পর্যন্ত মেয়েরা ঘরে ফিরে যাবে না। আমরণ অনশন শহীদ মিনার চত্বরে বিব্রতকর অবস্থায় পড়ে গেছে সরকার, বর্তমান সরকার। মানে এই জন্যই বলতেছি, ক্রান্তিকাল, সংকটকাল, দুঃসময় এই লোকগুলো কিভাবে কান্ডারির ভূমিকা রেখেছে সেইটার সঙ্গে রিলেট করাটাই আমার বলার উদ্দেশ্য। স্থানীয় প্রশাসন, ভাইস চ্যান্সেলর, স্থানীয় এমপি, মিনিস্টার, শিক্ষাবিদ, বাংলাদেশের সব জায়গা থেকে সব যে কোনো কিছুতেই কিছু করতে পারে নাই। আমরণ অনশন 6 দিন 7 দিন হয়ে গেছে, ছেলেপেলে সব ওসমানী মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছে, সেলাইন দিচ্ছে, কখন কে মারা যায়। প্রাইম মিনিস্টার শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণিকে পাঠিয়েছেন, বিং এ ফুল এডুকেশন মিনিস্টার, ছেলেদের মেয়েদেরকে কিচ্ছুই করতে পারে নাই, অসহায় হয়ে যাওয়ার মতো অবস্থা, মেয়েরা মারা যাওয়ার মতো অবস্থা। একটা পর্যায়ে প্রাইম মিনিস্টার স্যারকে ডাকলেন, ম্যাডামকে ডাকলেন, আপনি ওখানে গিয়েছিলেন, আপনি ওখানে ছিলেন, আপনি জানেন, আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। যাই হোক, যখনই বলে হচ্ছে সন্ধ্যার সময় স্যার এবং ম্যাডাম সেই রাত্রিরে রওনা দিয়ে ভোর 4টের সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছিয়েছেন। তখন অনেকে হাসপাতালে চলে গেছে। এই অবস্থা একটা নড়বড়ে মারাত্মক একটা ভয়াবহ অবস্থা, সবাই তাকিয়ে আছে কি হয়, আসলেই কি অনশনটা কোন পর্যায়ে যাবে। শেষ পর্যন্ত জাফর ইকবাল স্যার, ইয়াসমিন হক ম্যাডামকে আসতে হলো, উনি কি পারবেন? ম্যাডাম এবং স্যার গেলেন, তাদের উদ্দেশ্যে বললেন। স্যার এবং ম্যাডামের উপস্থিতিতে সবাই হু হু করে কেঁদে উঠেছে, আমরা লাইভ দেখেছি বিভিন্ন চ্যানেলে। কোনো কথা নাই, শুধু কান্না। স্যার দাঁড়ালেন, বললেন, তোমাদের এই অনশনের চেয়ে তোমাদের জীবনের মূল্য অনেক বেশি। ওই ভাইস চ্যান্সেলরের পদত্যাগের চেয়ে তোমাদের জীবনের মূল্য অনেক বেশি। ওই ভাইস চ্যান্সেলরের জীবনের চেয়ে তোমাদের জীবনের মূল্য অনেক বেশি। অতএব এই পাগলামি করা যাবে না, তোমরা আন্দোলন করো, আমি জিনিসটার দায়িত্ব নিলাম। ম্যাডাম বললেন, মা তোমরা অনশন ভঙ্গ করো, আমি জিনিসটার দায়িত্ব, আমি দেখতেছি। সমস্ত মেয়েরা উপর থেকে উঠে ম্যাডামকে নিয়ে, স্যারকে নিয়ে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠছে। সে এক ভয়াবহ দৃশ্য। এবং স্যার ম্যাডাম অনশন ভাঙ্গালেন, আছে না, পারে নাই কেউ। মনে হচ্ছে তারা যেন অপেক্ষা করতেছিল, আমাদের বাবা কোথায়, আমাদের মা কোথায়, উনরা আসেন না কেন,
7-8 দিন হয়ে গেছে, কেউ পারে নাই সেই অনশন ভাঙতে, কেউ পারে না তাদেরকে ক্লাসে ফিরতে। ম্যাডাম এবং স্যার যে এটা করেছেন, এটা স্মরণীয় আমাদের শিক্ষা বিভাগের ইতিহাসে, শিক্ষা জগতের ইতিহাসে। যাই হোক, কথা বাড়াবো না। আর একটা স্যার ইউনিভার্সিটিতে যখন, প্লিজ শোনুন ওরা, এটা শেষ। স্যার যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন স্যার লেখালেখি করতেন, বিচিত্রা পত্রিকা তখন একটাই ছিল, স্যারের লেখা ছাপা হয়েছে। ও লেখক জাফর ইকবাল, লেখক মোহাম্মদ জাফর ইকবাল, লেখক হিসেবে স্যারের সেই পরিচিতি। কিভাবে? স্যার সিগারেট খেতেন, পাঞ্জাবি করে সিগারেট খেয়ে উস্কো ফুস্কো চুল, এই ওই যে লেখক যায় লেখক যায়, এইভাবে স্যার লেখক পরিচিতি সেই সময় বিচিত্রার মাধ্যমে বা বিভিন্ন ভাবে। এরকমের হাজারো গল্প, হাজারো কথা বলা যাবে না। লাস্ট একটা প্লিজ, আর একটা কথা, এটা শেষ। সেটা হচ্ছে আমাদের জাফর ইকবাল স্যারের অ্যাস্ট্রোলজার হওয়ার গল্প। ডক্টর জাফর ইকবাল স্যার ইউনিভার্সিটি থেকে হাত দেখতেন, উনি জ্যোতিষ বাবু ছিলেন, জ্যোতিষ ছিলেন, উনি হাত দেখতেন। একটা কিরকম একটা ব্যাগ স্যারের হাত দেখে বলতো তোমার এই হবে, তোমার ওই হবে, অনেকের মিলে যেত। আরে জাফর এটা বলছে না, জাফর ভাই এটা বলছে, জুনিয়ররা বলছে তো আমার মিলে গেছে। হ্যাঁ, তখন এমন অবস্থা, সবাই স্যারের কাছে আসে হাত দেখানোর জন্য। স্যার বলে যে আরে কি মুসিবতে বললাম, আমার হাত দেখতে হবে। স্যার বলে যে ঠিক আছে, স্যার তো সিগারেট খেতেন, বলে যে আমাকে তৎকালীন সবচেয়ে দামি এবং বড় ভালো সিগারেট হচ্ছে আপনার গোল্ড লিফ সিগারেট। ওকে আমি হাত দেখবো, তোমরা আমাকে 1 প্যাকেট করে গোল্ড লিফ সিগারেট নিয়ে আসবা। স্যার চকলেট দিয়ে হাত দেখে চলে যেত। এইভাবে একদিন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফ্রেন্ড, আজকে আমাদের সামনে যে ম্যাডাম আছেন, ম্যাডাম সবাই যায়, বান্ধবীরা যায়, ম্যাডামও গেছেন সেই জাফর সাহেবের কাছে, জাফর ছাত্রের কাছে, জাফরের কাছে যাই হাত দেখিয়েছে। ম্যাডামের হাত দেখে স্যার বলছে, ও ইয়াসমিন, তোমার হাতের যে রেখা যেভাবে মিলেছে, তোমার অনেক ধনীর সঙ্গে বিয়ে হবে, অনেক ধনী, অনেক সম্পদশালী হবে তোমার হাজবেন্ড। কে এলো অস্ট্রেলিয়া? যাই হোক, ম্যাডাম চলে গেছেন। শুনে সবাই এক একটা বলে দেয় কার কি, এটা কি, স্যার সিগারেট পেলেই হলো। তারপরে লাস্ট যে গল্প আমি বলবো, ম্যাডাম যদি আমাকে ক্ষমা করে দেয়, ম্যাডাম যদি বলে যে না আপনি বলেন না, আমি বলবো ম্যাডাম আমাকে মাফ করে দিয়েন। সেই গল্প হচ্ছে পরবর্তীতে প্রেমের পরিণতি যা হয়, ঢাকা ইউনিভার্সিটি, দেন ইউনিভার্সিটি ওয়াশিংটন পিএইচডি, দেন ক্যালটেকে চাকরি, আজকে সব কিছু মিলায়ে আজকে এখানে স্যার এবং ম্যাডাম আছেন। এই হলো এখনকার অবস্থা। স্যারের একটা ছেলে একটা মেয়ে পিএইচডি করা, তারা বিদেশে আছে, মেয়েটা সাইকোলজির উপরে। তো যেটা বলতেছিলাম, লাস্ট গল্প সেই জ্যোতিষীর গল্প, অ্যাস্ট্রোলজারের গল্প, আমেরিকায় যাওয়া পরিণতি, লাস্ট পরিণতি, ভালোবাসার লাস্ট পরিণতি কি? বিয়ে। এইটা পরিণতির দিকে তো যেতে হবে নাকি? ম্যাডাম এবং স্যার সেই শেষ পরিণতির দিকে গেলেন, পারিবারিক ভাবে বিয়ে হলো সম্ভবত 78 বা এরকম, আই ডোন্ট নো। বিয়ের পরে ম্যাডাম আমি আপনাকে বলি, আমাকে মাত্র এত ব্যক্তিগত, এত বিষয়টা নিয়ে কথা বলা, আমি যদি বলি যে কারো বাসর ঘরের বিষয় নিয়ে কথা বলা, এটা বড় অন্যায়, বড় অপরাধ, বড় ধৃষ্টতা। কিন্তু আমার এখানে শত শত মেয়েরা, শত শত ছেলেরা যারা হচ্ছে কিশোর পেরিয়ে যৌবনে যাবে, যারা স্বপ্ন দেখে, যারা আপনার মতো স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখে দেখে যারা বড় হচ্ছে। আর এই জন্য আমি সেই বাসর ঘরের কথাটা আমি না বলে পারছি না, তোমরা শুনবা। বাসর ঘরে ম্যাডাম বলতেছেন, ডক্টর, তখন তো ডক্টর না, ইয়াসমিন হক বলতেছেন, এই যে জ্যোতিষ বাবু, অ্যাস্ট্রোলজার সাহেব, খুব তো সেই এত বছর আগে ফার্স্ট ইয়ারে আমার হাত দেখে বলছিলে অনেক ধনী সম্পদশালী ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে হবে, এই তোমার জ্যোতিষবিদ্যা, এই তোমার অ্যাস্ট্রোলজি। হেসে হেসে যখন বলেন, তখন জাফর ইকবাল স্যার কি উত্তর দিয়েছিলেন সেটাও একটু বলি। বলেছিলেন, আমি হাত ঠিকই দেখেছি, আমি ঠিক অ্যাস্ট্রোলজার, আমি তো বলি নেই যে তোমার
টাকা পয়সার ধনীর সঙ্গে বিয়ে হবে। আমি বলেছি তোমার যার সঙ্গে বিয়ে হবে সে হবে উদারতার দিক দিয়ে বড়, বিশালতার দিক দিয়ে বড়, মনের দিক দিয়ে বড়, সে হবে সম্পদশালী তার মহানুভবতার দিক দিয়ে। স্যার, ম্যাডাম, মাফ করে দিয়ে আমি আর কথা বাড়াবো না।